আজকের গল্প অলিঙ্গনের আতঙ্ক। এই যে তোমাদের আমি রোজ রোজ এত গল্প বলি, যদিও সেসব গল্প নয় বরং আমার জীবনের অভিজ্ঞতা। সেসব জিনিস প্রায় সবাই তোমরা গাঁজাখুরি ভেবে উড়িয়ে দাও। কোন দিন ভেবে দেখেছো এসব অভিজ্ঞতার পেছনে আমার জীবনে কতটা হানি হয়েছে? জীবনে ঝুঁকি নিয়েই আমি যে বিষয়ে কাজ করেছি তা নিয়ে তোমাদের মিথ্যে বানিয়ে গল্প বলতে যাব কেন? তারানাথের মুখে এই কথা শুনে কিশোরী চায়ে চুমুক দিয়ে বলল, এই তো নয় আপনি শুধু ভাবেন আমরা আপনার কথা গাঁজাখুরি ভাবি। আসলে ব্যাপারটা তা নয়। আপনি যেগুলো বলেন সেগুলো তো আমাদের মতো তন্ত্রমন্ত্র না জানা আর 5 জনের কাছেই অলৌকিক আশ্চর্য সব ব্যাপার, তাই না? জীবনের ঝুঁকি নিয়ে? সে কিরকম? জীবনে ঝুঁকি নয় বলছো? এইসব তন্ত্র মন্ত্র অলৌকিক ক্ষমতা জানা তাবর তাবর সব তান্ত্রিক কাপালিকদের রোষে মুখে পড়া মানে সাক্ষাৎ মৃত্যুকে নিজের জীবনে ডেকে আনা। তা শুধু নয়, কত রকম অলৌকিক অতিলৌকিক সমস্যার সমাধান করতে গিয়ে আমি নিজেই ক্ষতিগ্রস্ত হয়েছি। তবুও সবকিছু ছেড়ে আমার জ্ঞানকে সেই মানব কল্যাণের কাজে লাগিয়েছি। তারানাথ অনেক সময়তেই অনেক রকম জ্ঞান ও দার্শনিক ভাবনা চিন্তার কথা বলে জানি, বলতে দ্বিধা নেই। সেসব শোনার থেকে আমাদের তারানাথের মুখে গল্প শোনার আগ্রহই বেশি, তা সে অলৌকিক হোক বা অবিশ্বাস্য বা গাঁজাখুরি। তবে তারানাথের বলা কথাগুলো শুনে মনে হলো নতুন গল্পের খোঁজ পাওয়া যেতে পারে। তার মানে এই সুযোগ তারানাথকে চেপে ধরতে হবে। বললাম, বেশ তো, আজ তাহলে আরেকটা অমন ঘটনা হোক না, একটা বেশ জমাটি গল্প হোক যেখানে আপনাকেও বেশ বেগ পেতে হয়েছিল। কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। তবে হ্যাঁ, বেগ পাওয়ার কথা যদি বলো তো একটা ঘটনার কথা মনে পড়ে বইকি। আমার নিজেরও যে এমন বিপদে পড়তে হবে তা ভাবিনি। রীতিমতো রক্ত ঝরানো অবস্থা। দাঁড়াও দাঁড়াও, ভেতরে আরেক প্রস্থ চা বলে আসি। আরেক প্রস্থ চায়ের কথা ভেতরে বলে এসে তারানাথ আবার নিজের জায়গায় এসে বসল। তারপর সিগারেটের ধোঁয়া ছেড়ে বলতে শুরু করলো, যে সময়ের কথা বলছি তখন আমি দ্বিতীয়বারের জন্য ঘর ছেড়েছি। দ্বিতীয়বার বলছি কারণ তোমরা তো জানোই আমি সাধু সঙ্গের নেশায় যে বাড়ির বাইরে একটানা দীর্ঘদিন কাটিয়েছি তা কিন্তু নয়, মাঝে মাঝে বাড়িতেও ফিরে এসেছি। তবে মন টিকতো না, বুঝলে। বাড়ির লোক হাতের সামনে পেলেই একেবারে আমাকে ঘরে বেঁধে রাখার চেষ্টা করত, কিন্তু ঠিক সুযোগ বুঝেই আবার ঘর ছেড়ে বেরিয়ে পড়তাম খোলা আকাশের নিচে। এক জায়গায় বেশি দিন থাকতে পারতাম না, বড্ড মায়া পড়ে যেত। বেশ কিছু কাপালিক তান্ত্রিকের সাথে ঘুরে তখন আমার মোটামুটি একটা তন্ত্র সাধনা বিষয়ে জ্ঞান হয়েছিল। মানুষের ক্ষতি বা উপকার তন্ত্রের সাহায্যে দুই কি করে করা যায় তার অনেক পন্থাও দেখেছিলাম, জেনেছিলাম। নানা মুনি, নানা মত, নানা পথ, এই আর কি। একদিন এরকম ঘুরতে ঘুরতে একটা জায়গায় এলাম। জায়গা বলছি কারণ তখন মোটামুটি সন্ধ্যা হয়ে এসেছে। কাছে দূরে ছোট ছোট কাঁচা পাকা বাড়িও দেখা যাচ্ছে। একটা গ্রাম, তবে কি নাম আমি জানি না। পায়ে চলার রাস্তাটাও একটা জঙ্গলের দিক থেকে বেরিয়ে ময়াল সাপের মতো এঁকে বেঁকে গ্রামের বুক চিরে দূরে চলে গেছে। গ্রামে ঢোকার মুখটাতে রাস্তার পাশে একটা ছোট্ট দোকান দেখে এগিয়ে গেলাম। মুদির দোকান। আশেপাশে আরো 2-1টা দোকান রয়েছে বটে, তবে সব কটার ছাপ ফেলে দিয়ে দোকানি যে যার মতো বাড়ি চলে গেছে। এদিকে মুদি দোকানে চাল ডাল ইত্যাদি নানাবিধ অত্যাবশ্যকীয় সংসারের উপাদান সাজিয়ে রেখে মুদি বসেছে একটা খাতা নিয়ে। বোধহয় সারাদিনের হিসাব মেলাতে ব্যস্ত।
দোকানের সামনে একখানা হ্যাজাক বাতি জ্বলছে, আর আলোর সামনে বেশ কিছুটা অন্ধকার মুছে গিয়েছে। প্রথমে ভাবলাম ডাকি, অন্তত সেটা ছাড়া তো আর কোনো উপায় নেই। কিন্তু ডাকতে গিয়েও মুদির মুখের দিকে তাকিয়ে দেখতে পারলাম লোকটা যেন খাতা খুলে রেখে দীর্ঘদিনের কোনো না মেলা হিসাব নিয়ে ব্যস্ত। তার মুখের অভিব্যক্তি বলে দিচ্ছে তার কাজে ঠিক যেন সন্তুষ্ট নয়, যেন অশান্তি আর বিরক্তি একটি সংমিশ্রণ এসে ধরা দিয়েছে তার মুখের মধ্যে। আর রয়েছে একটা অদ্ভুত লক্ষণ, সেটা কি তা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, তবে সেটা আমাকেও সেই জায়গায় কিরকম যেন পাথরের মূর্তির মতো দাঁড় করিয়ে দিল। বেশ কিছুক্ষণ আমি ওভাবে মুদির দিকে তাকিয়েছিলাম। মুদি মাথা সামান্য নিচু করে খাতার দিকে তাকিয়ে, আমাকে সে তখনও দেখেনি। তারপর কি একটা কারণে মাথা তুলতে আমার সঙ্গে চোখাচোখি হলো। সে বেচারা নিজের একটা ভাবনার মধ্যে ছিল হয়তো। আচমকা আলো আধারিতে আমার অচেনা মুখটা দেখে একটু যেন চমকে উঠল। তারপর নিজেকে সামলে নিয়ে মুখে একটা মৃদু হাসির রেখা এনে বলল, আরে আপনি এসেছেন না, খেয়াল করিনি, বলুন কি দেব। স্বাভাবিকভাবে মুদি আমাকে তার দোকানের খরিদ্দার ভেবেছে। না না, আমি কিছু নেব না। আসলে আমি একজন পথিক, ঘুরতে ঘুরতে আজ সন্ধ্যায় এই গ্রামে এসে পৌঁছেছি। রাস্তাঘাট সব অচেনা, এটা কোন জায়গা বলতে পারো? মুদি উঠে মাল দেওয়ার তোড়জোড় করছিল, আমার কথা শুনে আবার বসে পড়ল। ও আচ্ছা, তাই বলুন। তা বলি, আপনাকে তো এখানে নতুন বলে মনে হচ্ছে, আগে তো এই গাঁয়ে দেখিনি। তা এটা তো অলিভগঞ্জ, আপনি? তুমি আমাকে চিনবে না, আমার নাম তারানাথ চক্রবর্তী। অনেক দূর থেকে আসছি। আজ রাতে এখানে যদি কোথাও মাথা গোছের একটু জায়গা পাওয়া যায় তাহলে একটু খোঁজ দিতে পারো। মোদি এবার হাতের খাতাটা পাশে সরিয়ে রেখে আমাকে বেশ সম্ভ্রমের দৃষ্টিতে দেখল, তারপর বলল, আচ্ছা ঠাকুরমশাই, আপনি আগে এখানে বসুন দেখি। এই বলে সে দোকানের সামনে থাকা একটা বেঞ্চে বসতে দিয়ে বলল, আগে আমার নাম রামগোপাল, রামগোপাল পাল। এই অলিভগঞ্জেই আমার বাড়ি, এই দোকানটা আমারই। আপনি সন্ধ্যের মধ্যেই গায়ে এসে পড়ে ভালোই করেছেন। আসলে এখানে আশেপাশে আর কোনো গঞ্জ নেই ঠাকুরমশাই। এর পরের গা কুলগাছি, তাও সে অনেক মাইল দূর, যেতে যেতে রাত কাবার। আপনার যদি কোনো অসুবিধা না থাকে তো আজকের রাতটা আমার বাড়িতে কাটাতে পারেন। বাইরে বৈরাগের টানে ঘুরে বেড়ানো মানুষের পক্ষে অন্যের সংসারে থাকা সবসময় ঠিক না, এতে সংসারী প্রবৃত্তের ছোঁয়া লাগে। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে সবসময় সেটা না করাও চায় না। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, আশেপাশের কোনো গ্রাম নেই। এই অবস্থায় মুদি যদি স্বেচ্ছায় আমাকে তার বাড়ি থাকার আমন্ত্রণ জানায় তো তবে তা মুখের উপর না বলি কিভাবে। আমি কৃতজ্ঞতার ভঙ্গিতে হেসে বললাম, এ মা, অসুবিধা হবে কেন? তুমি আমাকে থাকতে দিচ্ছ, এটাই অনেক। বেশ, আমি থাকবো। তবে এখন একটু জল খাওয়াতে পারো? বড্ড তেষ্টা পেয়েছে। তখনকার মানুষের মনে আতিথেয়তা একটা আলাদা মাত্রায় ছিল, বুঝলে কিনা। আজকের এই বাজারে জিনিসপত্রের দামের সাথে সাথে আতিথেয়তার দামটাও চড়চড় করে বেড়ে যাচ্ছে। রামগোপাল আমাকে শুধু জলই না, হুকোয় তামাক সেজে মোটা কলা পাতায় কোলকে বানিয়ে দিয়ে খাসা তামাক সেবন করালো। সে এক অবর্ণনীয় আমেজ। মায়ামাখা গ্রাম্য সন্ধ্যার পরিবেশে হাওয়া গায়ে মেখে কলকেতে ভুরুক ভুরুক টান দেওয়া, আহা, এই সাহেব মার্কা সিগারেট তার কাছে কিছুই না হে। দোকানের সামনে বসে মৌজ করে সুখ টান দিচ্ছি। গ্রামে দু একজন লোক এসে মুদির দোকান থেকে বিড়ি কিনে আবার যে যার রাস্তা ধরল। মুদি তাদের সেবা সেরে আমার দিকে ঘুরে বসল। তার দিকে তাকিয়ে প্রথমেই আমার কিরকম যেন একটা অস্বাভাবিক অনুভূতি হচ্ছিল।
ভাবলাম একবার গিয়ে মোদিকে জিজ্ঞেস করব তার অমন চিন্তা ভাবটা কিসের। পরে মনে হলো না থাক, সে দরকার যদি হয় নিজের সমস্যা নিজেই বলবে। কোন আচমকা নিস্তব্ধতার ঘোর কাটিয়ে একটা চিৎকার শুনে আমরা চমকে উঠে পিছনে তাকালাম। গ্রামের দিক থেকে মাটির রাস্তা ধরে একটা লোক যেন এদিকেই রুদ্ধশ্বাসে ছুটে আসছে আর চিৎকার করে বলছে, গোপাল কাকা, আরে ও গোপাল কাকা, গোপাল কাকা। রামগোপালকেই যে উদ্দেশ্য করে ডাকা হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। রামগোপাল ভুরু কুঁচকে বলল, আরে ওটা তো হরি মনে হচ্ছে, এরকম করে ছুটে আসছে কেন? কি হলো আবার? হরি ছুটতে ছুটতে দোকানের সামনে এসে দাঁড়িয়ে দম ফেলে হাঁফাতে লাগলো। বছর 14-15 একটা ছেলে, গায়ে একটা ফতুয়া, পরনে হাঁটু অব্দি গোটানো ধুতে। রামগোপাল ব্যস্ত হয়ে বলল, আরে কি হলো হরি, অমন পরিমরে করে ছুটে আসছিস কেন? আয় আয়, এখানে বস দেখি, জল খা আগে। রামগোপাল ঘটি করে জল নিয়ে ভজার উদ্দেশ্যে বাড়িয়ে দিল। হরি ঢক ঢক করে কিছুটা জল খেয়ে ঘটিটা রামগোপালের হাতে দিয়ে পড়ল, না কাকা, বসার সময় নেই, তুমি তুমি তাড়াতাড়ি চলো, বাড়ি চলো। আরে কিন্তু কি হয়েছে সেটা তো বল। তিন্নি আবার মাথা ঘুরে পড়ে গেছে কাকা, সবাই মিলে ধরাধরি করে ওর জ্ঞান ফেরানো হয়েছে। কাকিমা শিগগির তোমায় খবর দিতে বলল। তিন্নি? কাতর কণ্ঠে বলে উঠল, কে তিন্নি? গোপাল কাকার মেয়ে। ঝটপট দোকানের আলো নিভিয়ে ঝাঁপ ফেলে আমরা ছুটলাম রামগোপালের বাড়ির উদ্দেশ্যে। রামগোপালের বাড়ি গ্রামের একটু ভেতরের দিকে। মোটের উপর তার বাড়ি দেখে গ্রামের ঘরের মোটামুটি অবস্থাপন্ন লোক বলাই চলে। বাড়ির সামনে বেশ কিছুটা জায়গা বেড়া দিয়ে ঘিরে ছোটখাটো একটা বাগান করা হয়েছে। বাইরে জনা 4-5 ওই মহিলা দাঁড়িয়ে নিজেদের মধ্যে ব্যস্তভাবে কিছু একটা বলছে। বাড়ির ভেতর থেকে অনবরত একটা মেয়ে মানুষের কান্নার আওয়াজ ভেসে আসছে। রামগোপাল ভিড় ঠেলে আমাদের সকলকে নিয়ে ঢুকলো ঘরের ভেতরে। ঘরের ভেতরে সে একটা ভয়ানক কাণ্ড। মেঝেতে বসে কান্নাকাটি করছে এক মহিলা, বোধহয় রামগোপালের স্ত্রী। তার কোলে শুয়ে আছে একটা ওই বছর 10-এর ছোট্ট মেয়ে, অচৈতন্য অবস্থা। তার চোখে মুখে জল দিয়ে হাতে হাত ঘষছে আরো 2 জন মহিলা। একজন সান্ত্বনা দিয়ে চলেছে রামগোপালের স্ত্রীকে, কাঁদিস না বউ, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে, কাঁদিস না রে। আর অনবরত অচৈতন্য অবস্থায় বাচ্চা মেয়েটাকে ডেকে চলেছে, এই তিন্নি, তিন্নি রে, চোখ খোল মা, চোখ খোল। তিন্নি কিছুতেই চোখ খোলে না। এদিকে রামগোপালকে দেখে ডুকরে কেঁদে ওঠে ওর স্ত্রী। ও বলে, তুমি দেখো না, কি সর্বনাশ হয়ে গেল আমাদের। মেয়েটা কেন চোখ খুলছে না? কিছু একটা করো না, কিছু একটা করো। তিন্নির শরীরটা অদ্ভুত ভাবে কিরকম যেন নীলচে বর্ণ ধারণ করেছে। কিরকম একটা কালচে ধোয়ার ভাব যেন তাকে ঘিরে রয়েছে আস্তে আস্তে। বুঝলাম তিন্নির অচৈতন্য ভাবটা কখনোই কোনো রোগ ব্যাধি জনিত কারণে নয়, নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ আছে। আমার কিছু একটা করা দরকার ভেবে বললাম, আচ্ছা, ওই জলের ঘটিটা আমাকে একবার দিন তো। পাশে বসে থাকা মহিলাটি আমার হাতে ঘটিটা দিয়ে সেখান থেকে উঠে এলো। আমি জলের ঘটিটা নিয়ে বসলাম তিন্নির মাথার কাছে। মাতু পাগলির কাছে আমার দীক্ষা তখন হয়েছে। কিছু বিদ্যে পাগলি আমাকে দান করেছিল বটে। শাস্ত্রে আছে, ত্রিফলা চূর্ণ মধু সংযোগে পান করলে এই মূর্ছাজনিত সমস্যা সহজেই দূর হয়। রামগোপালকে সেসবের ব্যবস্থা করতে বলে আমি 1 আঙুল জলের মধ্যে নিয়ে 1 ফোঁটা তিন্নির কপালে চেপে মন্ত্র পড়তে লাগলাম। লক্ষ্য করলাম একটু একটু করে তিন্নির হাতে পায়ে সার ফিরছে। উপকরণের জোগাড় সহজেই হয়ে গেল। তিন্নির মুখ একটু হাঁ করে সেই মধু সমেত ত্রিফলা চূর্ণ ঢেলে দিলাম।
মিনিট খানিকের মধ্যে তিন্নির জ্ঞান ফিরে এলো। তাকে ধরাধরি করে উঠোনের একটা খাটে বসিয়ে দিলাম। তিন্নির সমস্যা তখনের মতো মিটল। তিনি শরীরটা তখন অবশ্য বেশ দুর্বল আছে। তাকে আর কেউ বেশি ঘাঁটালো না। সকলে যে যার বাড়ি চলে গেল। আমিও একটু বাড়ির বাইরের বাগানের সামনে এসে দাঁড়িয়েছি। হঠাৎ আমার চোখ গেল বেড়ার বাইরের পশ্চিম দিকের আম গাছটার গোড়ায়। অন্ধকারে কেউ যেন ওখানে দাঁড়িয়ে আছে, ঠিক যেন লুকিয়ে থেকে এদিকে নজর রাখছে। ভারী অবাক হলাম অন্ধকারের লোকটার চেহারা দেখে। কিরকম খড় খায়, মাথা ভারী, ঝোপঝাড়ের মতো অন্ধকারে দাঁড়িয়ে, পাগলাটে গোছের চেহারা। অন্ধকারে অমন চেহারা দেখলে ভয় পাবে বইকি। লোকটার বোধহয় আমার সাথে চোখাচোখি হয়েছে। সে দ্রুত নিজেকে আবার গাছের পিছনে লুকিয়ে ফেলল। আমি চেঁচিয়ে কিছু বলতে যাব এমন সময় পেছন থেকে রামগোপাল আমাকে ডেকে বসল। অগত্যা ভেতরে চলে এলাম। রামগোপালের স্ত্রী মালাবতীর সাথে আমার পরিচয় করিয়ে দিল। তারপর আমার হাতখানা নিজের দু হাতে চেপে ধরে বলল, ঠাকুর মশাই, আপনার এই ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না। আপনি না থাকলে যে আজকে কি হতো। ভেবো না, ও এখন ঠিক আছে। আগে চটপট ওকে কিছু খেতে দেওয়ার ব্যবস্থা করো, ওর শরীরটা দুর্বল লাগছে। রামগোপাল মালাবতীকে খাবারের ব্যবস্থা করতে বলে বলল, আজকে ঠাকুর মশাই, আপনার মানে আমাদের হাতের রান্না খেতে? আমি তার কাঁধে হাত রেখে বললাম, হ্যাঁ, সব চলবে। আমি এমন নিরামিষ টিটিধারী বৈষ্ণব নয়। আমার কোনো বাদ বিচার নেই। তোমরা রাতে যা খাবে আমাকেও তাই দিও, আলাদা কিছু করার দরকার নেই। তারপর মালতী রান্নাঘরের দিকে চলে গেল। রামগোপালকে আমার সামনে বসিয়ে বললাম, আচ্ছা, একটা কথা অনেকক্ষণ ধরেই ভাবছিলাম, কিন্তু তুমি কিভাবে ভাববে তা ভেবে বলা হয়নি। কিন্তু এখন চোখের সামনে তোমার মেয়ের এই অবস্থা দেখে আর চুপ থাকতে পারছি না। আমাকে একটা কথা বলো তো, যদি তোমার বলতে কোনো অসুবিধা না থাকে। তুমি বা তোমার পরিবার কি কোনো সমস্যার মধ্যে রয়েছ? না মানে সন্ধ্যায় তোমায় দোকানে দেখলাম ওভাবে বসে থাকতে, তাই মনে হলো। রামগোপাল আমার দিকেই তাকালো, তার দৃষ্টিতে বিস্ময়। একটু ইতস্তত করে সে বলল, মানে ঠাকুর মশাই, আপনি ঠিকই বলেছেন। সমস্যা একটা রয়েছে, একটা নয়, অনেকগুলো। কিন্তু সেগুলো যে ঠিক কি কারণে হচ্ছে তা বুঝতে পারছি না। তাছাড়া একটা কথা মন থেকে না বলে পারছি না। আপনাকে আমার এখানে আনার পিছনে একটু নিজের স্বার্থও ছিল ঠাকুর মশাই। বুঝতেই পারছেন, আপনি ব্রাহ্মণ মানুষ, গেরস্থের বাড়ি আপনাকে সেবা দিতে পারলে সংসারের কল্যাণ হয়। কিন্তু এখন মনে হচ্ছে আমি ঠিক লক্ষ্যেই পেয়েছি ঠাকুর মশাই। আপনি সাধারণ কেউ নন, আপনি সাক্ষাৎ দেবতা ঠাকুর মশাই, সাক্ষাৎ দেবতা। আহা, আমি ওসব ভগবান ঠাকুর কিছুই নই। তুমি আমাকে বরং সবটা খুলে বলো তো। রামগোপাল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তাহলে সবটা গোড়া থেকেই বলি ঠাকুর মশাই। আমি, আমার স্ত্রী মালাবতী আর মেয়ে তিনি এখানেই থাকি। এটা আমার পৈতৃক ভিটে। ওই যে মুদির দোকানটা দেখলেন, ওটাও আমার বাবার তৈরি। উত্তরাধিকার সূত্রে ওটা চালানোর দায়িত্ব আমার উপর এসে পড়ে। ঈশ্বরের কৃপায় আমি ওই দোকানের বিক্রি বাটা বেশ ভালোই করছিলাম, লাভও হয়েছিল বেশ অনেক। ছোটবেলাটা অত্যন্ত দুঃখে দারিদ্রে এসবের মধ্যে দিয়ে কেটেছে ঠাকুর মশাই। তাই নিজের হাতে ব্যবসায় লাভ করতে পেরে আনন্দ তো একটা হবেই। এই বাড়িখানা ভালো করে তৈরি করলাম, দোকানের বিক্রি বাটা বেশ বাড়তে লাগলো। এক প্রকার বলতে গেলে গাঁয়ের অর্ধেকের বেশি লোকের মাসকাবারি মুদিখানা আমার দোকান থেকেই যেত। এমনকি পাশের গাঁয়ের থেকেও অনেকে এই দোকানে কেনাকাটা করতে এসেছে একটা সময়। কিন্তু ঠাকুর মশাই, ঈশ্বরের কি মায়া দেখুন, যতটা দুহাত ভরে তিনি দিয়েছিলেন ঠিক সবটাই এবার বোধহয় কেড়ে নিতে শুরু করেছেন। মাস দুয়েক আগে থেকেই শুরু হলো ব্যবসার লোকসান। দোকানের মালের গুণমান নিয়ে খদ্দেররা এসে অভিযোগ জানাতে থাকে। দোকানের বিক্রির বাটা এক ধাক্কায় অনেকটা নিচে নেমে এলো। তাছাড়া ব্যবসার বাজারে প্রতিনিয়ত প্রতিযোগিতা থাকবেই। আশেপাশে আরো দোকানপাট গড়ে উঠল, তাদের বিক্রি হতে লাগলো রমরমিয়ে। আমার শুরু হলো শনির দশা। হিসেবের গরমিল হয়ে কোথা দিয়ে যে মহাজনের কাছে ঋণ হয়ে গেল কে জানে। তাও সমস্যা শুধু ব্যবসার দিকে থাকলেও না হয় মেনে নিতাম। এমন সময় আবার শুরু হলো
পরিবারের মধ্যে নানান রকম সমস্যা। এদের মা মেয়ে রোজকার নানান রোগ দেখা দিতেই লাগলো। আজ মা ভালো, হয়তো কাল মেয়ে বেচারা নেয়। সেই সাথে ঘটতে লাগলো অদ্ভুত অলক্ষণে সব ঘটনা। বাড়ির তুলসী মঞ্চে বারবার তুলসী গাছ শুকিয়ে মরে যাওয়া, রাতের বেলা বাড়ির আশেপাশে প্রায় রোজ দিন কুকুর বেড়ালের অদ্ভুত সব কান্নার আওয়াজ শুনতে পাওয়া। মালাবতী তো প্রায় প্রতিদিনই সকালে ঘরের বাইরে মরা পাখি, মাথার খুলি এসব খুঁজে পেতে থাকে। কোথা থেকে যে এসব আসছে কেউ বুঝতে পারে না ঠাকুর মশাই। অথচ এতদিন এখানে আছি, আগে কখনো এরকম অভিজ্ঞতা হয়নি। গায়ে এমন কারোর হয়েছে বলে কোনোদিনও শুনিনি। মনের মধ্যে সবসময় কিরকম একটা অশান্ত লেগেই থাকে ঠাকুর মশাই। যতই ভাবি একদিন ঠান্ডা মাথায় ভেবে সব সমাধান করব, ততই আরো নতুন নতুন সমস্যা এসে জুটে যায়। আমি পুরুষ মানুষ, মন শক্ত রেখে সব ভরে কাজে মন দেওয়াটাই চেষ্টা করি বটে, কিন্তু বাড়ির মেয়েরা কি আর এসব সহজে মেনে নেবে? মালাবতী ভাবে নাকি ভিটিতে শনির নজর পড়েছে, যা যোগ্য করে পুজো করানো দরকার। দেখতেই পাচ্ছেন পয়সা করে এত টানাটানি কি করে কিন্নি আপনার মেটাই। তবে সবচেয়ে অদ্ভুত কি জানেন ঠাকুর মশাই, সব সমস্যার আমি না কিছুতেই কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা খুঁজে পাই না। আজ খাতায় হিসাব করে এলাম এক, কাল সকালে গিয়ে দেখবো হিসাবের খাতায় অন্য কিছু লেখা। আরো কত রকম যে অদ্ভুত অলৌকিক ঘটনা, তার কি বলবো। এখন আপনি ভরসা ঠাকুর মশাই, কিছু একটা অন্তত উপায় বাতলে দিন, রক্ষা করুন আমাদের। রামগোপালের সব কথা মন দিয়ে শুনে বেশ ভাবনায় পড়লাম। অলৌকিক অতি প্রাকৃতিক শক্তি যে কত রকম ভাবে মানুষের জীবনে আনা দেয় তার কোনো ইয়াত্তা নেই। তবে কেন জানি না মনে হচ্ছিল এতদিন যা হয়েছিল তা তো কেবল শুরু মাত্র। রামগোপালের জীবনে ধীরে ধীরে আরো অনেক সমস্যা আসা বাকি রয়েছে। সেদিন রাতে তিন্নি কিছুটা সুস্থ হয়ে উঠলে তাকে অমন মাথা ঘুরে পড়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করলাম। কাঁপা কাঁপা গলায় তিন্নি বলল, আমি ওই তুলসীতলায় প্রদীপ দেখাতে গিয়েছিলাম সন্ধেবেলা, রোজ যেরকম যাই। সেই সময় একটা হাসির শব্দ শুনে ঘুরে তাকাই, অন্ধকারে পাঁচিলের উপর বসে কে হাসছে। উফ বাবা গো, কি ভয়ঙ্কর সেই হাসি! তাকে দেখতেও ঠিক ততটাই ভয়ানক। তার চোখ দুটো লাল টকটকে, সে কি ভূতের মতো দেখতে। আমি খুব ভয় পেয়ে চিৎকার করে মাকে ডাকতে লাগলাম। একটা হাওয়া জলের মতো কোথা থেকে এসে এক ঝটকায় সন্ধ্যা প্রদীপ নিভিয়ে দিয়ে চলে গেল। আমি ভয়ে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়লাম। রামগোপালের বাড়িতে যে অলৌকিক কিছু ঘটছে তার বলার অপেক্ষা থাকে না, কিন্তু সেটা কেন তা না জানলে সমাধান করব কি করে। অন্য সময় হলে পরদিন সকালেই আমি বেরিয়ে যেতাম, কিন্তু রামগোপাল আমাকে যেতে দিল না। সত্যি বলতে কি, এরকম যে আমাকে আশ্রয় দিয়েছে, অন্ন চুগিয়েছে, তাকে এরকম সমস্যায় ফেলে যাওয়াটা ঠিক হবে না। তাই রয়েই গেলাম। সকালে মালতীর কাছ থেকে জানলাম রামগোপাল দোকানে চলে গিয়েছে, তিন্নিও নেই, গায়ের পাঠশালায় গিয়েছে। আমি একা আর কি করি, ভাবলাম একবার রামগোপালের দোকানেই যাই। এই সুযোগে দিনের আলোয় গ্রামটাও দেখা যাবে। প্রথমে গ্রাম, তারপর ছোট একটা বাজার, সেটা ছাড়িয়ে কয়েকটা দোকান পেরিয়ে একদম শেষ দোকানটা হলো রামগোপালের। ভালোই ভিড় জমিয়েছে। এ দোকান ও দোকান থেকে দোকানিরা তাদের নিজস্ব ভঙ্গিমায় ডেকে ডেকে খদ্দের জড়ো করছে। এখানে লোক তো বেশ ভালোই হবে, তবে রামগোপালের দোকানের বিক্রি বাটা হঠাৎ কমলো কেন, ভাববার বিষয়। রামগোপালের দোকানে ঠিক একটু আগেই একটা দোকান থেকে বিস্ময়ে দাঁড়িয়ে না পড়ে পারলাম না। দোকানের সামনে এত ভিড় যে দোকানের মালপত্র বা দোকানি কাউকেই ঠিক করে দেখা যাচ্ছে না। তাজ্জব ব্যাপার। এদিকে রামগোপালের দোকানের সামনে রাখা বেঞ্চে এক প্রৌঢ় বসে তার সাথে কি কথা বলছিল। আমাকে দেখে রামগোপাল বলল, আরে আসুন ঠাকুর মশাই, এখানে বসুন, বলুন কিভাবে আপনার সেবা করতে পারি। বেঞ্চে বসে হাফ ছেড়ে বললাম, বাবা যা গরম পড়েছে, একটু জল দাও দেখি।
রামগোপাল ঘটি থেকে ঠান্ডা জল এনে দিল। তার ঢক ঢক করে গলায় ঢেলে বললাম, কি ব্যাপার রামগোপাল, এই পাশের দোকানে কি বিনা পয়সায় মাল দেওয়া হচ্ছে নাকি? এত ভিড়, বাপরে। মুখে একটা শুকনো হাসি এনে রামগোপাল বলল, তা জানি না ঠাকুর মশাই, তবে ও সুখবিলাস যা লোক, একটা পয়সাও ছেড়ে কথা বলে না। সুখবিলাসের মুদির দোকান আমার মতোই, অন্যের দোকান বলে বলছি না, তবে মাল যা দেয় সে আর নাই বা বললাম। তাও যে কেন লোক এই দোকান ছেড়ে ও দোকানে যায় কি জানে। আমার কত পুরনো খদ্দেরকেই তো দেখতে পাচ্ছি ওখানে গিয়ে ভিড় জমিয়েছে, যারা একটা সময় এই বেঞ্চে বসে ওর নামে কত কথাই না বলেছে। সবই ঈশ্বরের মায়া ঠাকুর মশাই। আমার দোকানে ভাটা পড়া মাত্রই সুখবিলাসের দোকানে জোয়ারে ঢুকেছে, অথচ একটা সময় সুখবিলাসের দোকানে শুকনো আর খটখট করত। যাক, তবু এখন ওর আয় হচ্ছে ভালোই। আমিও তো একটা সময় করেছি, ব্যবসায় এমন ওঠানামা তো থাকেই। তারপর গলার স্বর একটু নামিয়ে রামগোপাল বলল, বুঝলেন ঠাকুর মশাই, একটু আগে আমার কাছে এসেছিল, মেয়ের কাল রাতে অমন বিপদ হয়েছে সেসব খবর নিতে। কথায় কথায় বলে কিনা আমি নাকি কোন সাধু সন্ন্যাসী নাকি বৈরাগ্যে থাকতে দিয়েছি, তিনি নাকি মেয়ের জীবন বাঁচিয়েছেন। আপনার কথা বলছিল আর কি, আপনার সাথে দেখা করতে চায়। ও ন্যাকামো যত সব, সামনে যত সব মিষ্টি মিষ্টি কথা, পেছনে সুখবিলাসে অপমান করে ঠেস দিয়ে কথা বলে, তা শুনলে আপনার গা পিত্তি জ্বলে যাবে। সত্যি বলতে সুখবিলাস রামগোপালের পড়শি, আর পাড়া পড়শির মধ্যে এমন বাঘ বিতণ্ডা মনোমালিন্য থাকাটা এমন কিছু আশ্চর্যের নয়। আজকাল ভাইয়ে ভাই কত ঝগড়া, রাগারাগি, হিংসা হয়ে চলেছে, সেখানে পড়শি আর কোথায় কি। কিন্তু একটা কথা না ভেবে থাকতে পারলাম না, আমি যে পুরোপুরি বৈরাগী বা সন্ন্যাসী না হলেও ওই শ্রেণীর লোক তা সুখবিলাস জানল কি করে। আমাকে দেখে তো সহজে কেউ বুঝতে পারবে না। দোকানে বসে বসে এসব নানা কথা ভাবছি, আর মাঝে মাঝে রামগোপালের সাথেই টুকটাক কথা বলছি। সামনে সুখবিলাসের দোকানের ভিড় ধীরে ধীরে ফাঁকা হচ্ছে। হঠাৎ একটা শব্দে আমরা দুজনে প্রায় চমকে উঠে সামনের দিকে তাকালাম এবং দেখলাম এক কাপালিক তান্ত্রিক বাম বাম বলে আর ডুগডুগি বাজাতে বাজাতে এগিয়ে যাচ্ছে। দেখি সুখবিলাসের দোকানের এক পাশে দাঁড়িয়ে জটা জুটো ধারী খড়বাকায় এক কাপালিক গোছের লোক, পরনে রক্তাম্বর, দেহ শ্যামলা বর্ণ, খালি পা, কাঁধে একটা পোটলা, হাতে ছোট একটা ত্রিশূল, কবজি গলায় গোদাগুচ্ছের মালা আর ঘুমসি। এক কথায় হামেশাই রাস্তায় ঘুরে বেড়ানো সাধু সন্ন্যাসীদের বেশভূষা মনে হয় আর কি। আমার মতো তো এমন কত লোকই তো এমন সাধনা করতে গিয়ে ঘর ছাড়ে, অনেকে ভিক্ষে টিক্ষে করে যা পায় তাই খায়, তাই তার দিকেও আমি অতটা মনোযোগ দিতাম না। কিন্তু একটা কারণে সেই সাধু আমার দৃষ্টি আকর্ষণ করলো, সেটা হলো তার শরীরের আকার, বেটে খাটো দেহ, মাথায় জটা জুটোর বাহার যেন দূর থেকে দেখলে গুল্ম গাছ বলে ভ্রম হয়। কোথায় যেন দেখেছি, হ্যাঁ, এমন পাগলাটে গোছের চেহারায় তো আমি দেখেছিলাম কাল রাতে ওই রামগোপালের ঘরের পাশে। গাছের পিছন থেকে লুকিয়ে কেউ যেন দেখছিল, কিন্তু এরকম চেহারার কেউ। তবে সুখবিলাসের একটা গুণ আছে। এই এক ভিখারি বাবা আজ মাস দুই এখানেই পড়ে আছে, ঘোরাঘুরি করে, শ্মশানে মশানে থাকে, আর দিনে দুবার করে ঢু মারে সুখবিলাসের দোকানে। সুখবিলাস তার সাধ্য মতো বিনে পয়সা খাবার দেয় বাবাজিটাকে। ইনারই আশীর্বাদে হয়তো সুখবিলাস আজ তার পুণ্যের ফল ভোগ করছে। এই বলে রামগোপাল আবার নিজের কাছে মন দিল। সুখবিলাস পুণ্য করেছে না পাপ করেছে তা তো সময় বলবে, কিন্তু এখনের ব্যাপারটা আলাদা। সাধুর সাথে আমার চোখাচুকি হয়েছে, সেদিন ভেবেছিলাম ওই চোখাচুকি বোধহয় না হওয়াটাই ভালো ছিল। ওই চোখ আর পাঁচটা সাধারণ ভিখারির চোখ নয় হে, যেন জগতের সমস্ত রিপু ও মনুষ্যত্বের প্রবৃত্তি একত্রিত হয়ে এক ক্ষুদ্রাতি ক্ষুদ্র অগ্নিবলয়ের ন্যায় স্থান নিয়েছে ওই দুই চোখের মণিতে।
ঈশ্বরের সাধনায় লীন মানুষের চোখের দৃষ্টি অমন পাশবিক হতেই পারে না। ঠিক এমন সময় ঘটল আরেকটা অপ্রত্যাশিত ঘটনা। সুকবিলাস একটা ছোট্ট থলি সাধুজির হাতে দিল। সাধুজি সেটা হাত বাড়িয়ে নিল এবং পুটলিতে ঢুকিয়ে নিল। এমন সময় ফট করে একটা জিনিস সাধুর পুটলি থেকে মাটিতে পড়ে গেল। সাধু থতমত খেয়ে চটপট সেটাকে তুলে পুটলিতে স্থানান্তর করলো বটে, কিন্তু আমি সর্বক্ষণ এক দৃষ্টে সেদিকেই তাকিয়ে জিনিসটা আমার নজর এড়ায়নি। আর এড়ায়নি বলেই সেটা দেখে আমার অস্বস্তির ভাবটা দ্বিগুণ হয়ে গেল। এতদূর বলে তারানাথ থামল। তার সিগারেট ফুরিয়ে এসেছে, সেটা সে গুঁজে দিল ছায়দানির মধ্যে। কিশোরী আর আমি এতক্ষণ হাঁ করে তারানাথের গল্প গিলছিলাম। আরে ও কি, তোমাদের চা যে একেবারে ঠান্ডা জল হয়ে গেল, চায় চুমুক দাও তবে না গল্প জমবে। চারি কখন এসে চা দিয়ে গেছে খেয়ালই করিনি। চা ঠান্ডা জল হয়েই গিয়েছিল বটে। কিশোরী সেন জলের মতো এক ঢোকে কাপের অর্ধেক চা ফাঁকা করে বলল, তা কি দেখলেন সাধুর পুটলিতে? চায়ে চুমুক দিয়ে তারানাথ আবার শুরু করল, পুতুল। পুতুল? পুতুল? আমরা প্রায় একসাথে বলে উঠলাম। তারানাথ চোখ পাকিয়ে বলল, কি শুনে অবাক হচ্ছ হে? ঠিকই বলছি, জিনিসটা বেশিক্ষণ মাটিতে পড়েছিল না, সাধু নিয়েই ঢুকিয়ে দিয়েছিল। কিন্তু তাও লাল কাপড়ে মোড়া আর গুলি সুতো দিয়ে বাঁধা ওই অদ্ভুত পুতুলখানা আমাকে রীতিমতো হতবম্ব করে দিয়েছিল। সাধুর ঘরে তো আর খেলনা নিয়ে খেলার মতো বাচ্চা ছেলে নেই, তবে ও জিনিস ওর কাছে কি করছে? কিরকম একটা গোপনীয়তা আর চঞ্চলতার ভাব ওই সাধুর মধ্যে আমি লক্ষ্য করলাম। তবে সাধু আর বেশিক্ষণ সেখানে দাঁড়ালো না, চলে গেল। বেলা পড়ে এলে আমি আর রামগোপাল বাড়ি ফিরে এলাম। দিনের বেলাটা মোটামুটি নির্বিঘ্নেই কাটল, কিন্তু সমস্যা হলো সন্ধ্যের পরে। আমি আর রামগোপাল ঘরে বসে রামগোপালের পরিবারের সবার জন্মকুষ্টি মিলিয়ে দেখছি। পাশের ঘর থেকে তিন্নির মাঝে মাঝে গুনগুন করে বই পড়ার শব্দ আসছিল। মালাবতী বোধহয় রান্নাঘরে ব্যস্ত। আচমকা একটা চিৎকার, আমি আর রামগোপাল চমকে উঠে এক ছুটে পাশের ঘরে গেলাম। চিৎকারটা মালাবতীর, আর সেটা এসেছে তিন্নির পড়ার ঘর থেকেই। ঘরে এসে দেখি সে এক ভয়ানক কাণ্ড। মায়াবতীর হাতের দুধের গ্লাস মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, আর ওদিকে খাটের উপর এক নাগারে ছটফট করছে ছোট্ট তেন্নি। বুঝতে বাকি রইল না তার শরীরে কিছুর অসহ্য যন্ত্রণা হচ্ছে। পাগলের মতো দুহাত আর মাথার চুল খামচে ধরে গোঙানি দিয়ে উঠছে একরত্তি মেয়েটি। রামগোপাল আর মালাবতী ছুটে গিয়ে মায়ের কাছে বসল, কিন্তু তাতে তিন্নির যন্ত্রণা এমন কিছু লঘু হলো না। মালাবতী ডুকরে কেঁদে উঠল। তিন্নি, এই তিন্নি, তোর কি হয়েছে? মানে আমাকে বল না, বল, এমন করছিস কেন? আরে ঠাকুর মশাই, দেখুন না ঠাকুর মশাই, আমার মেয়েটা এমন করছে কেন? ঠাকুর মশাই একটু দেখুন না। রামগোপালকে বললাম মালাবতীকে একটু সরিয়ে নিয়ে যেতে। তিন্নিকে ভালো করে লক্ষ্য করলাম, মাঝে মাঝে শরীরটা কেঁপে কেঁপে উঠছে। যন্ত্রণা গোঙানির এই মিশ্র অসহায়তা আর্তনাদ আর মুখ দিয়ে বেরিয়ে আসছে। তার যন্ত্রণা কাতর প্রতিক্রিয়া বলে দিচ্ছে তার শরীরে যেন শত শত সূচ কেউ একসাথে ফুটিয়ে দিচ্ছে। বিসূচিকা, হ্যাঁ, বিসূচিকার আক্রমণ হয়েছে তিন্নির শরীরে নিঃসন্দেহে। বৃহৎ তন্ত্রসার গ্রন্থে উল্লিখিত এই বিসূচিকা হলো অশুভ শক্তি, যার কোপে আজ পড়েছে তিন্নি। তবে এর থেকে বাঁচার উপায় রয়েছে একটা। এক বাটি জল নিয়ে তা বাঁ হাতে তালুতে রেখে বিসূচিকা তারুণ মন্ত্র পাঠ করতে লাগলাম আমি। তারপর বাঁ হাতে সেই বাটি থেকে জল নিয়ে তা বুলিয়ে দিলাম তিন্নির গায়ে মাথায়।
প্রায় 4-5 বার এই প্রক্রিয়ার পর ঈশ্বরের কৃপায় এতে কাজ হলো। তিন্নির যন্ত্রণা বেশ অনেকটাই কমে এলো। তাকে ঘুম পাড়িয়ে রাখতে বললাম। রামগোপাল চিন্তিত মুখে বলল, এসব কি হচ্ছে ঠাকুরমশাই? আমার মেয়েটার সাথে এসব কি হচ্ছে? দেখো রামগোপাল, তোমার স্ত্রীর সন্দেহই ঠিক। শনির দশা না হলে অশুভ কিছু নজর যে তোমার পরিবারে পড়েছে তাতে কোনো সন্দেহ নেই। সেটা কি এবং কেন পুরোপুরি তা বুঝতে পারিনি বটে। তবে চিন্তা করো না, আমি আছি যখন এর একটা বিহিত করেই যাব। রামগোপালকে মুখে বললাম বটে, কিন্তু সমস্যার কারণ কি জানলে এর বিহিত করব কিভাবে? ওদের জন্মগোষ্ঠীও তো সেরকম অস্বাভাবিক কিছু নেই। তবে এই জিনিস হচ্ছে কি করে? দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। আকাশে চতুর্দশীর ঘন কালো আঁধার গোটা গ্রামটাকে ছেয়ে গিয়েছে। কালো অমাবস্যা। এই তিথি অশুভ শক্তিদের তিথি, বুড়ো সাধনার তিথি। গোটা অলিগঞ্জ গ্রাম গভীর ঘুমে আচ্ছন্ন। বাইরের দিকে কতক্ষণ আনমনা ভাবে তাকিয়েছিলাম খেয়াল নেই। আচমকা একটা বিশ্রী গন্ধে নাকে চাপা দিতে বাধ্য হলাম। গন্ধটা বাড়ির কাছ থেকেই আসছে। হঠাৎ বুঝতে পারলাম বাড়ির আশেপাশের বাতাস কিরকম যেন ভারী ভারী হয়ে উঠেছে। তবে এর কারণ জানতে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। কালো আধারে ভর করে মূর্তিমান বিভীষিকা এসে উপস্থিত হলো রামগোপাল বাড়ির চৌহদ্দির মধ্যে। অন্ধকারের মধ্যেও আমি বুঝতে পারলাম একটা কালো ছায়া মূর্তি দাঁড়িয়ে রয়েছে বেড়ার পাঁচিলের পাশে। দাঁড়িয়ে না ঠিক যেন বাতাসে ভেসে রয়েছে একটা স্ত্রীলোক। কে ওটা? আমি গলা ছেড়ে বললাম, কে কে দাঁড়িয়ে আছো ওখানে? আমার কথার প্রত্যুত্তরে সেই ছায়া মূর্তি যেন প্রাণ কাঁপানো একটা খিলখিলি হাসিতে ভেসে উঠল। সেই হাসি শুনলে বুকের রক্ত হিম হয়ে আসে। আমি নিশ্চিত এ কোনো রক্ত মাংসের মানুষ না, প্রেতাত্মা। কিন্তু আমাকে এখন কিছুতেই ভয় পেলে চলবে না। মনে সাহস সঞ্চয় করে বললাম, কে কে তুমি? সামনে এসে বলছি। সাথে সাথেই যেন দপ করে চলে উঠল সেই প্রেতিনীর চোখ। ধীরে ধীরে সাদা কাপড়ে ঢাকা বিভৎস জীর্ণ ঝলসানো কঙ্কালসার দেহটা ভেসে উঠল আমার চোখের সামনে। সেই প্রেত মূর্তি আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলল, তুই চলে যা এখান থেকে, চলে যা। কেন এসেছিস? যা, চলে যা। আমিও দমবার পাত্র নই। বললাম, না, যাব না। আগে বলো তুমি কে, কি করছো তুমি এখানে, কেন এসেছো? বিকট অট্ট হাসিতে ফেটে পড়ল প্রেতিনী। তুই কি ভাবছিস ওদের বাঁচাবি? কোনোদিন পারবি না। চলে যা, নয়তো তুইও এদের সাথে মরবি। চলে যা এখান থেকে। পারবি না, তুই পারবি না ওদের বাঁচাতে। যেমন অদ্ভুত ভাবে সেই প্রেতিনীর উদয় হয়েছিল, তেমন অদ্ভুত ভাবেই সে আবার কোথায় যেন মিলিয়ে গেল। আমি ঘরে ফিরে এলাম। রামগোপালের পরিবারের সামনে মৃত্যু সংকট। তাছাড়া কোথাকার এক প্রেত এসে আমাকে শাসিয়ে যাবে? এই মাতু পাগলির শিষ্য তারানাথ চক্রবর্তীকে শাসিয়ে যাবে ওই দুরাত্মা? ও যেই হোক না কেন, রামগোপালের পরিবারকে আমি রক্ষা করবই। শুভ শক্তির বিরুদ্ধে অশুভ শক্তির কখনোই জিততে পারে না। পরদিন সকালে ঘটল আরেক অদ্ভুত কাণ্ড। রামগোপালের ঘরের দোরগোড়ায় পড়ে রয়েছে একটা মাথা কাটা আস্ত চন্দ্রবোড়া সাপ। বেচারি মালাবতী দরজা খুলেই এমন দৃশ্য দেখে ভয় পেয়ে হাঁক ডাক শুরু করে দেয়। রামগোপাল দেখে বলল, এই ঘরে কাল রাতে সাপ ঢুকেছিল নাকি? এ যে খুব বিষধর সাপ। একে এভাবে মাথা কেটে মারলো কে? গোটা ব্যাপারটা এবার একটু একটু করে পরিষ্কার হচ্ছিল আমার কাছে। না, ও জিনিস বাইরে থেকে এসেছে। তার মানে বাগানে সাপ খুব হয়েছে নাকি? আর তাছাড়া কুকুর বিড়াল এমন রাত বেড়েতে ওই অত বড় বিষধর সাপটাকে কেটেখানে রেখে যাবে? যাকে দাঁড়াও, আমি এটা ফেলে আসি। এ কাজ যে কুকুর বেড়ালে নয় তা আমি নিশ্চিত। বললাম, না, ওটা ফেলো না, একেবারে পুড়িয়ে শেষ করে দাও। রামগোপাল কিছুটা অবাক হলেও আমার কথা মতোই কাজ করলো।
গোটা ব্যাপারটা এবার আমার কাছে অনেকটাই পরিষ্কার হয়েছে। রামগোপালকে ডেকে বললাম, তুমি জানতে চাও তোমার পরিবারের সাথে এসব কি হচ্ছে? রামগোপালের ওপর নিচ মাথা নড়ল। বললাম, তোমাদের পরিবারের উপর কালো জাদুর প্রভাব পড়েছে রামগোপাল। আর আমি যদি খুব ভুল না করি, এই কাজের পেছনে রয়েছে সুখবিলাস। সুখবিলাস? কালো জাদু? এসব আপনি কি বলছেন ঠাকুরমশাই? রামগোপাল অবাক হয়ে বলল। আমি বললাম, হ্যাঁ, আমি নিশ্চিত। ওই যে সাধুকে তুমি আগের দিন ভিখারি বলে দেখেছিলে, আমি যদি খুব ভুল না করি, ওর সাহায্যেই সুখবিলাস এই নোংরা খেলায় নেমেছে। আসলে কি জানো তো, কিছু মানুষের চরিত্র তুমি যতটা খারাপ ভাবো, তার থেকেও তারা খারাপ। হতেই পারে তোমার ব্যবসার লাভ, প্রভাব, প্রতিপত্তি দেখে সুখবিলাসের হিংসে হয়, এবং নিজের ব্যবসার ক্ষতি দেখে সে অনেক অনিষ্ট সাধনে তৎপর হয়ে ওঠে। আর তার সেই প্রতিহিংসার আগুনই ঘি দেওয়ার কাজ করেছে ওই সাধু। আমি নিশ্চিত ওই সাধুই তোমার পরিবারের নামের উপর কালা জাদু করেছে, যার ফল আজ তোমরা ভোগ করছো। এসব সাপের কাটা মাথা, তিন্নির অমন অজ্ঞান হয়ে যাওয়া, আর তাছাড়া কাল রাতেও তোমার বাড়ির আশেপাশে অশরীরের উপস্থিতি অনুভব করেছি। এসব তন্ত্র সাধনার এক অতি নিম্ন অধ্যায় রামগোপাল। আমি নিশ্চিত এই কালা জাদুই আজ তোমার সাংসারিক ব্যবসায়ী সব রকম সমস্যার মূল কারণ। এই কালা শক্তির কুপ্রভাব যে কতটা তুমি কল্পনাও করতে পারো না। ঘরে বসে বসে তোমার শত্রু তোমার সর্বনাশ করে ছাড়বে। কাল ওই সাধুকে দেখেই আমার সন্দেহ হয়েছিল, ওটা পাষণ্ডের এক শেষ। আপনি এসব কি বলছেন ঠাকুরমশাই? শেষমেশ সুখবিলাস এমন করলো আমার সাথে? রামগোপালের গলায় আক্ষেপের সুর। সে বলল, তাহলে এখন কি করুন না ঠাকুরমশাই? অপেক্ষা রামগোপাল, অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। সাধু বা সুখবিলাসকে হাতে নাতে না ধরলে ওরা দোষ স্বীকার করবে না। তৈরি থেকো, আজ রাতেই বেরোবো। এখনো অবধি সবকিছু ঠিকঠাক এগোচ্ছিল, কিন্তু আমারই হিসাবে কিছুটা ভুল ছিল। শত্রুপক্ষ যে এত দূর এগিয়ে যাবে আমি স্বপ্নেও ভাবিনি। রাতে নিজের ঘরে পড়তে পড়তে আবার মাথা ঘুরে জ্ঞান হারালো তিন্নি। মাথায় চোখে মুখে জল দিয়ে তার জ্ঞান ফেরানো হলো বটে, কিন্তু জ্ঞান ফেরার পর যেটা হলো তা কোনোদিনও বলবার নয়। চোখের সামনে যাকে দেখছি সে আর যাই হোক তিন্নি হতে পারে না। তার চোখের মনি কিরকম ঘোলাটে, পচে ভেসে ওঠা মাছের মতো। আচ্ছন্নের মতো সে বিছানায় পা ছড়িয়ে আছে। তার মুখ দিয়ে বেরিয়ে আসছে অস্ফুট একটা গোঙানি। মেয়ের এমন অবস্থা দেখে তার কাছে ছুটে গেল মায়াপতি, কিন্তু এই প্রতিক্রিয়া হলো মারাত্মক। তিনি গর্জন করে উঠে এক ধাক্কায় তার মায়ের চুলের মুঠি ধরে তাকে ঠেলে ফেলে দিল। একদম কাছে আসবি না, একদম শেষ করে দেব সব কটাকে। বদলে গিয়েছে তিন্নির গলার স্বর। মেঝেতে চিৎকার করে মাথা ঢুকে পড়ল মায়াপতি। রামগোপাল তাকে তুলে ধরে বসল। এদিকে আরো হিংস্র রূপ ধারণ করেছে তিন্নি। ক্ষুধার্ত সাপদের মতো গর্জন করছে সে। তার বিষ দৃষ্টি এখন আমার দিকে নিবদ্ধ। কি রে মূর্খ, তুই এখনো এখানে আছিস? চলে যা বলছি, চলে যা। এদের তুই বাঁচাতে পারবি না, সব মরবে, সব মরবে। এ গলার স্বর কখনোই তিন্নির হতে পারে না। বুঝলাম পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগে আমাকে কিছু একটা করতে হবে। ছুটে গিয়ে চেপে ধরলাম তিন্নির দুটো হাত। চিৎকার করে সে নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করতে লাগলো। শেষ করে দেব তোকে। কিন্তু আমি ছেড়ে দেওয়ার লোক নই। ধীরে ধীরে স্তম্ভন প্রক্রিয়া প্রয়োগ করে তাকে এক জায়গায় স্থানও করে দিলাম। তোমরা শিগগিরই পাশের ঘরে যাও, ভয় নেই, তোমার মেয়েকে আমি সুস্থ করেই তুলব। একটাই অনুরোধ, শুধু এই ঘরে কিছুক্ষণের জন্য এসো না, আর ঘরের জানলা দরজা বন্ধ করে রাখো। রামগোপাল অনবরত কাঁদতে থাকা মায়াবতীকে নিয়ে পাশের ঘরে চলে গেল। আমি এদিকে দরজা বন্ধ করে আমার কাজ শুরু করলাম। আমার নিজের উপর পূর্ণ আস্থা রয়েছে। দেহ বন্ধন করেছি, অতএব মৃত্যু আমার হবে না। তিন্নিকে বাঁচাতেই হবে। একটা অপার্থিব পৈশাচিক গোঙানি মাতিয়ে তুলল গোটা ঘরটা।
তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমার চোখের সামনে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা তিন্নির মুখ হঠাৎ হা হয়ে গিয়ে সেখান থেকে বেরিয়ে এলো একটা আস্ত সাপ। ধীরে ধীরে ঘরের বাতাসে অদৃশ্য হলো সেটি। আরো নানা রকমের অপ্রাকৃতিক অলৌকিক দৃশ্য, আর সব শেষে সেই প্রেতিনীর চিৎকার। প্রেতিনীর চিৎকার এত তীব্র যে রামগোপালের বাড়ি তো কোন ছাড়, গোটা অলিগঞ্জ গ্রাম যেন থরথর করে কেঁপে উঠল। বুঝলাম এই ক্রিয়ার ফল হচ্ছে প্রেতিনী তিন্নির শরীর থেকে ধীরে ধীরে বেরিয়ে গেল। কিন্তু আমি এদিকে আর বেশিক্ষণ বসে থাকতে পারলাম না। ক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত অনবরত রক্তপাত হওয়ার দরুন আমার শরীর ধীরে ধীরে অবসন্ন হয়ে এলো। একসময় লুটিয়ে পড়লাম মাটিতে। তিন্নিকে পাশে রেখে আমি যখন জ্ঞান হারাই, শুধু বাইরে থেকে রামগোপালের বার কয়েক চিৎকার শুনেছিলাম, আর কিছু মনে নেই। তারপর কি হলো? তারপর আর কি, রামগোপালরা স্বামী স্ত্রী আমাদের এসে উদ্ধার করে। পরে সেই গ্রামের কিছু ছেলে ছোকরা নিয়ে বুদ্ধি করে চড়া হয়েছিল শ্মশানে। দুষ্ট সাধুকে সেই সব কুকর্ম করতে ধরে ফেলে। সাধুজিও গণধোলাই খেয়ে শেষে সুখ বিলাসের নাম স্বীকার করে। অন্তত এমনটাই জ্ঞান ফেরার পর আমায় বলেছিল রামগোপাল। তবে যাই হোক, রামগোপালের ঘরের থেকে ওই বিপদ কেটে গিয়েছিল। তবুও আসার আগের দিন তিন্নিকে আশীর্বাদ করে তার গলায় একটা গুলঞ্চ ফুলের মালা পরিয়ে দিয়েছিলাম। ও জিনিস থাকলে এসব কুপ্রভাব আর ভবিষ্যতে ওর কোনো ক্ষতি করবে না। সে না হয় বুঝলাম, কিন্তু সাধুর কাছে ওই পুতুলের ব্যাপারটা কি ছিল? আর ওই সাপের ঘটনাটাও তো পরিষ্কার করলেন না। ওটা তো কালো জাদুর উপকরণ মাত্র। ও পুতুলকে উদ্দিষ্ট ব্যক্তির নামে নামাঙ্কিত করে আহুতি দিতে হয়। এরপর সাধক মনে মনে দূর থেকে উদ্দিষ্ট ব্যক্তির যা ক্ষতি চাইবে সেই ক্ষতি হবে। আর এই চন্দ্রবোড়ার মাথাটা ছিল চূড়ান্ত পদক্ষেপ। মাথা কেটে সেই সাধুই ভয় দেখাতে ওটা ফেলে গিয়েছিল। আর ওই মাথা ঝলসিয়ে মাটিতে পুঁতে দিতে পারলেই নিধ্বংস হতো রামগোপাল। ভাগ্য ভালো, তাই আগেই আমি সাধুকে ধরে ফেলি। আজকের মতো তারানাথের গল্প এখানেই শেষ হলো। আমাদের আড্ডাতেও ক্ষান্ত দেওয়ার পালা। কিন্তু সব ভালো হলেও শেষটা কিছুতে ভালো হতে দিল না কিশোরী সেন। উঠতে উঠতে সে ধাই করে বলে বসল, সব ঠিক ছিল ঠাকুরমশাই, কিন্তু ওই মুখ দিয়ে আসতো সাপ বেরিয়ে যাওয়া মানে একটু বেশি আর কি। সর্বনাশ করেছে। তারানাথ চটল বুঝি। কিশোরীর দিকে তাকিয়ে সে বেশ জোর গলায় বলে উঠল, কি গাঁজাখুরি ভাবছো তো? তা কালা জাদু তন্ত্র মন্ত্রের কি বা জানো তোমরা? সাপ বেরোনো তো কোথায় কি, কত অলৌকিক সব জিনিস চোখে দেখেছি। সে সব কিছুই গাঁজাখুরি মনে হবে। জিনিস শুনতেও ছাড়বে না, আবার ঠাট্টা করতেও ছাড়বে না। সব ফাজিল কোথাকার। যেমন বক্তা তার তেমন শ্রোতা। শুনছিলেন আজকে আমাদের বিশেষ নিবেদন লেখক পল্লব ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও অলিগঞ্জের আতঙ্ক। গল্পে তারানাথ তান্ত্রিকের চরিত্রে ছিলাম আমি দিব্যেন্দু দাস। অন্যান্য চরিত্রে ছিল অভি, সৌরভ, কুমারজিৎ, খুশি, বর্ণালী, পিয়ালি এবং সুজয়। গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আজকে গল্পের সাউন্ডে ছিল ফিনিক্স, আর পোস্টার ডিজাইনে আকাশ পিক্সেল ল্যাব থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব